ফিরে এলাম নতুন একটি পর্ব নিয়ে। আজ কথা বলবো ঠাকুর বাড়ি সম্পর্কে। মাঝে মধ্যে কি কথাটা শুনতে পান যে ঠাকুর বাড়ি ও তো পিরালি ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন তখনও কেউ কেউ বলেছিলেন নোবেল পুরস্কার পেয়েছে তো কি হয়েছে, ওরা তো পিরালি ব্রাহ্মণ। লোকমুখে কথাটা পিরালি হয়ে গেলেও আসলে কথাটা হলো পীর আলি। এই পীর আলি হওয়ার জন্যই নাকি তখনকার দিনের লোকেরা ঠাকুর বাড়িতে কোনো ছেলে মেয়ের বিয়ে দিতে চাইতেন না। তাই অত বড় জমিদারি থাকা সত্ত্বেও, মহর্ষি দেবেন্দ্রনাথের মতো একজন মানুষের ছেলে হওয়া সত্ত্বেও বিয়ের জন্য রবীন্দ্রনাথের কোনো পাত্রী জুটছিল না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তাঁদের জোড়াসাঁকো কাছারিরই এক কর্মচারী, যশোরের ফুলতলি গ্রামের বাসিন্দা বেণীমাধব রায়চৌধুরীর শরণাপন্ন হন ঠাকুর পরিবারের লোকেরা। তাঁর 10 বছরেরও কম বয়সী মেয়ে, যে লেখাপড়া প্রায় জানতই না, সেই ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীর সঙ্গে তড়িঘড়ি করে 1883 সালের 9 ডিসেম্বর রবিবার বিয়ে দিয়ে তবে নিশ্চিন্ত হতে হয় ওদের। এই পীর আলি আসলে কি জানতে হলে ফিরে যেতে হবে 15 শতকের প্রথম দিকে। সুন্দরবন অঞ্চলে শাসনকর্তা ছিলেন খাঁ জাহান আলী। তাঁর প্রধান কর্মচারী ছিলেন মোহাম্মদ তাহির। লোকেরা তাঁকে বলতেন পীর আলী, কারণ তিনি ছিলেন ধর্মান্তরিত মুসলমান। নিজেকে বড় মুসলমান জাহির করার জন্য জাঁকজমক করে তা উদযাপন করতেন। নানা অনুষ্ঠানে নিজের বিপুল আয়োজন দেখাতে সর্বস্তরের মুসলমানদের সঙ্গে আমন্ত্রণ জানাতেন হিন্দু এবং গোঁড়া হিন্দু বন্ধুবান্ধবকেও। বাংলাদেশের যশোর জেলার চেঙ্গুটিয়ার জমিদার ছিলেন দক্ষিণানন্দ রায়চৌধুরী। নিবাস দক্ষিণ ডিহি গ্রামে। তাঁর ছিল 4 ছেলে, নাম কামদেব, জয়দেব, রতিদেব এবং সুখদেব। এই পীর আলির সঙ্গে কামদেব আর জয়দেবের বন্ধুত্ব ছিল। ফলে পারিবারিক যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানেও পীর আলি যেমন তাঁদের বাড়িতে যেতেন, তাঁরাও 2 ভাই যেতেন পীর আলির নানা অনুষ্ঠানে। হলো কি, একবার রোজার সময়ে পীর আলিকে একজন কয়েকটা লেবু দেন। সেগুলি দেখতে এত সুন্দর এবং সুগন্ধি ছিল যে অত শত না ভেবেই তিনি সেগুলি নাকের কাছে নিয়ে গন্ধ শোকেন। সেখানে তখন উপস্থিত ছিলেন কামদেব আর জয়দেব। তাঁরা পীর আলিকে বলেন, আমাদের হিন্দু শাস্ত্রে আছে ঘ্রাণেন অর্ধভজনং, মানে গন্ধ শোকা মানেই অর্ধেক খাওয়া। কিন্তু আপনি তো এখন রোজা করছেন, রোজা মানে তো সারা দিন উপোস থেকে সন্ধ্যের সময় খাওয়া। এই গন্ধ শোকার জন্য তো আপনার অর্ধেক খাওয়া হয়ে গেল। পীর আলি ঘ্রাণেন অর্ধভজনং ব্যাপারটা বিশ্বাস করতেন। মেনে নিলেন তাঁর রোজা ব্যর্থ হয়েছে। ব্যাপারটা নিজের দোষ হলেও যেহেতু ওই 2 ভাই সবার সামনে ওই কথা বলেছেন, তাই তাঁদের সামনাসামনি মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে ভাবতে লাগলেন কিভাবে ওদের জব্দ করা যায়। অবশেষে একদিন সে সুযোগও পেয়ে গেলেন তিনি। তার বাড়িতে একটি বিশাল মজলিসের আসর বসালেন। প্রতিবারের মতো ওই 2 ভাইকেও আমন্ত্রণ জানালেন তিনি। তারা আসা মাত্রই আগে থেকে ঠিক করে রাখা কৌশল অনুযায়ী বাড়ির অন্য প্রান্তে বসানো ভিয়েনে সঙ্গে সঙ্গে রাঁধুনিরা শুরু করে দিলেন গরুর মাংস রান্না। সেই রান্নার গন্ধে চারিদিক ম ম করতে লাগলো। পীর আলি তখন মুচকি হেসে ওই 2 ভাইকে জিজ্ঞেস করলেন, গো মাংসের ঘ্রাণে আপনাদের কি অর্ধেক খাওয়া হয়ে গেছে? তাহলে প্লেটে করে বাকিটা দেওয়ার জন্য বলি নাকি? পীর আলির চাল বুঝতে পেরে জয়দেব আর কামদেব তখন পালাতে পারলে বাঁচেন। তাঁরা পালাবার আগেই নাকি পীর আলির লোকেরা তাঁদের ধরে ফেলেন এবং জোর করে তাঁদের মুখের মধ্যে ঠেসে ঠুসে গরুর মাংস ঢুকিয়ে দেন। এখানে একটা কথা আছে, নাকি। নাকি মানে কথাটার মধ্যে একটা সন্দেহের অবকাশ আছে, অর্থাৎ সত্যিও হতে পারে, আবার
নাও হতে পারে। কিন্তু সে যুগে একবার কিছু রটলেই হলো, কেউ সেটা যাচাই করে দেখতো না ওটা সত্যি না মিথ্যে। ওদের ক্ষেত্রেও তাই হয়েছিল। ফলে তখনকার রীতি অনুসারে গোমাংস খাওয়ার জন্য কামদেব আর জয়দেবকে ধর্মচ্যুত হতে হয়েছিল। অগত্যা আর কোনো উপায় না দেখে তাঁরা দু ভাই মুসলিম ধর্ম নিতে বাধ্য হয়েছিলেন। কামদেবের নাম হয়েছিল কামালউদ্দিন খাঁ এবং জয়দেবের নাম হয়েছিল জামালউদ্দিন খাঁ। লোকলজ্জার ভয়ে কামদেব এবং জয়দেব নিজেদের বাড়িতে আর যেতে পারেননি। তাদের অন্য দুই ভাই রতিদেব এবং সুখদেবের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিলেন, কিন্তু সেটাও তাদের কাছে খুব একটা সুখের হলো না। সমাজপতিরা কেবল তাঁদেরই নয়, যে দু ভাই তাঁদের আশ্রয় দিয়েছিলেন তাঁদের উপরেও নানা চাপ দিতে থাকলেন। খবর পেয়ে অনুশোচনায় ভেঙে পড়লেন পীর আলী। তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু তার পরিণাম যে এত ভয়ানক হতে পারে তা তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। তাই দুই ভাই ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন। নিরাপদে থাকার জন্য সেই কামদেব আর জয়দেবকে তিনি মগুলায় বেশ কিছুটা জমি লিখে দেন। ওই জমি পেয়ে ওরা দু ভাই স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে দক্ষিণডিহি ছেড়ে ওখানে গিয়ে বসবাস করতে থাকেন। ধর্মান্তরিত দুই দাদা চলে গেলেও তাদের পৈতৃক পদবী রায়চৌধুরী হলেও তাঁরা জমিদার হওয়া সত্ত্বেও রতিদেব আর সুখদেব কিন্তু নিস্তার পেলেন না। ধর্মান্তরিত দুই দাদাকে আশ্রয় দেওয়ার জন্য এই দুই ভাইকে স্থানীয় লোকেরা এক ঘরে করে দিলেন। ব্রাহ্মণ হলেও পীর আলীর কারণে তাঁরা ব্রাহ্মণত্ব খুইয়েছে বিধান দিয়ে আশেপাশের লোকেরা রতিদেব আর সুখদেবকে বলতে শুরু করলেন পীর আলী ব্রাহ্মণ। সম্মান নিয়ে বাঁচতে রতিদেব সব কিছু ছেড়ে অন্য জায়গায় গিয়ে আর 5 জন অতি সাধারণ ছাপোষা মানুষের মতো জীবনযাপন করতে লাগলেন। আর বিশাল জমিদারি ও বিপুল ধন সম্পত্তি নিয়ে বিপাকে পড়লেন সুখদেব। সমাজে একঘরে হওয়ার ফলে একমাত্র বোন রত্নমালা এবং নিজের মেয়ের জন্য অতি সাধারণ কোনো পাত্রেরও ব্যবস্থা করতে পারছিলেন না তিনি। যশোরের ভুগিলহাট ছিল তখনকার দিনের সংস্কৃত চর্চার একটি বিশিষ্ট কেন্দ্র। একদিন ফুলিয়ার মুখোপাধ্যায় বংশের সুযোগ্য সন্তান মঙ্গলানন্দ ওখান দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা নেমে আসায় তিনি আর ঝুঁকি নেননি, কারণ অন্ধকার নামলেই ভৈরব নদে তখন জলদস্যুদের উৎপাত শুরু হয়ে যেত। তিনি আশ্রয় নিয়েছিলেন দক্ষিণডিহির স্বনামধন্য জমিদার সুখদেবের বাড়িতে। ওদের পীড়ালিত্বের ঘটনা তিনি জানতেন না। সেই সুযোগে নানা কৌশলে তড়িঘড়ি করে মাত্র কদিনের মাথাতেই বোন রত্নমালার সঙ্গে তিনি মঙ্গলানন্দের বিয়ে দেন। বিয়ের উপহার হিসেবে দেন 250 বিঘা জমি ও প্রচুর যৌতুক। বিপুল সম্পত্তি পেয়ে মঙ্গলানন্দ আর ফুলিয়ায় ফিরে যাননি, ওখানেই সংসার পেতে বসলেন। সুখদেব ছিলেন প্রথম পীর আলী ব্রাহ্মণ পরিবার। ওই পরিবারের মেয়েকে বিয়ে করে বউকে মুখোপাধ্যায় পদবি উপহার দিলেও মঙ্গলানন্দ কিন্তু তাকে নিখাত ব্রাহ্মণ্য জাতে তুলতে পারেননি। উল্টে সমাজপতিদের বিচারে তিনি নিজেই পতিত হয়েছিলেন দ্বিতীয় পীর আলী ব্রাহ্মণ পরিবার হিসেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।